প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। আর আমরা এই অনুষ্ঠানে আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনীতি, সাংবিধানিক বিতর্ক, অর্থনৈতিক চ্যালেঞ্জ, বৈশ্বিক রাজনীতিতে এর প্রভাব এবং সেই সাথে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন সংকট এবং চ্যালেঞ্জ নিয়ে। আর এ বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি সব ছাপিয়ে আমাদের কাছে 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, বিশেষ করে 60-এর দশকের একজন তুখোর ছাত্রনেতা হিসেবে পরিচিত, আমাদের আজকের মুক্তমঞ্চের অতিথি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। স্বাগত জানাচ্ছি আজকে চ্যানেল 24 স্টুডিওতে আজকের আলোচনায়। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যালোচনা করেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আপনার কাছে জানতে চাই, বর্তমানে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্টের পরে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এই পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় আপনি এটিকে স্থিতিশীল বলবেন নাকি এর ভেতরে অন্তর্নিহিত কোনো সংকট আপনি দেখছেন? 2024-এর গণ অভ্যুত্থানের পর মানুষ বিশালভাবে স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্ন ছিল বাংলাদেশ হবে একটা নির্ভেজাল পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, তার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেটা অক্ষুণ্ণ থাকবে। কোনো আধিপত্যবাদী শক্তি, কোনো পরাশক্তির চোখ রাঙানিতে বাংলাদেশের জনগণ ম্রিয়মাণ হয়ে যাবে না। তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বুক উঁচিয়ে রক্ষা করার প্রয়াস পাবে। এর মাঝখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে ছিল এবং তাদের নেতৃত্বেই গত 12 ফেব্রুয়ারি আপনার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি দৃশ্যত অত্যন্ত সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক এবং নির্ভেজালভাবে কোনো রকম সংঘাত সংঘর্ষ বাদে অনুষ্ঠিত হয়েছে। অনেকের মতে বাংলাদেশের দীর্ঘ 55 বছরের ইতিহাসে এটি অন্যতম একটি শ্রেষ্ঠ নির্বাচন। আরও 2-1টি শ্রেষ্ঠ নির্বাচনের কথা আমরা বলতে পারি, যেমন 91 বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে 1991 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই। ঠিক একইভাবে এবারের নির্বাচনও সেরকমই অনুষ্ঠিত হয়েছে, যদিও নির্বাচনের পর কোনো দল বলার চেষ্টা করেছে যে এখানে এক ধরনের কারচুপি বা ম্যানিপুলেশন হয়েছে এবং এর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করার চেষ্টা করা হয়েছে। তবে আমার মনে হয় এইসব অভিযোগ ধোপে টেকে না, কারণ মানুষ দেখেছে কিভাবে নির্বাচন হয়েছে এবং মানুষের চোখকে তো কেউ ফাঁকি দিতে পারে না। 1-2 জনের চোখকে ফাঁকি দেওয়া যায়, 18 কোটি মানুষের চোখকে তো ফাঁকি দেওয়া যায় না। সেই হিসাবে আমি বলবো এইটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং এই গ্রহণযোগ্য নির্বাচনের পর আমরা সভাপতি আশা করেছিলাম যে একটা সংসদ গঠিত হবে এবং যেই সংসদ হবে আমাদের দেশের রাজনীতির মূল কেন্দ্র এবং সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এবং এই কথাটা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন এবং তিনি চেয়েছেন যে এরকম একটা সংসদ হোক। শুরুতে তিনি সৌজন্যমূলকভাবে অন্যান্য দলের নেতাদের সঙ্গে, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতা এবং এনসিপির নেতা, সংসদে তাদের আসন যতই হোক না কেন, তিনি তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন এবং তাদের কাছে দেশ পরিচালনায় সাহায্য সহযোগিতা কামনা করেছেন। এটা আমার মনে হয় আমাদের ইতিহাসে অতীতে কখনো এই ধরনের প্র্যাকটিস আমরা দেখি নাই, মানে দেশের শীর্ষস্থানে দেখি। হ্যাঁ, এবং এই যে শিষ্টাচার স্থাপিত হলো, এটা আমাদেরকে আশান্বিত করেছে।
তারপর তো শুরু হলো সংসদের অধিবেশন, এবং সংসদের অধিবেশনের মধ্য দিয়েই আবার সেই পুরনো ধরনের বিরোধ আবার ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠতে থাকলো। বিশেষ করে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার প্রশ্নে জি স্যার। একটা মতপার্থক্য দেখা দিল। এখন যারা বিরোধী দলে আছেন তারা বলছেন যে তারা সংস্কার চান জি স্যার। এবং জুলাই সনদের বাস্তবায়ন চান। আবার অন্য পক্ষ অর্থাৎ সরকার পক্ষ তারা বলছেন আমরা সংশোধন চাই, জি, সংবিধানের সংশোধন চাই, সংস্কার না সংশোধন। এবং জুলাই সনদ তারাও সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে চান। তা একজন একাডেমিক হিসেবে জি স্যার। সংস্কার এবং সংশোধন শব্দ দুটির মধ্যে পার্থক্য করা আমার জন্য খুব কঠিন। যেমন আপনার একটা পুরনো দালান আছে, জি স্যার। সেটার পলেস্তারাগুলো খসে পড়েছে, রং বিবর্ণ হয়ে গেছে, ছাদ দিয়ে পানি পড়ে, তাহলে আপনি কি করবেন? আপনি এই পুরনো দালানটাকে সংস্কার করার জন্য পলেস্তারা ফেলে দিয়ে নতুন পলেস্তারা লাগাবেন, তারপরে যেসব জায়গা নোংরা হয়ে গেছে সেগুলি পরিচ্ছন্ন করবেন, ছাদ দিয়ে পানি পড়া বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় সেটা আপনি করবেন। এটা হচ্ছে একটা পুরনো ভবন সংস্কার করা। এবং সংশোধন করাটা কি? সংশোধন করাটা হচ্ছে এই ভবনটির একটি জানালা আছে, আপনার মনে হলো জানালাটির জায়গায় যদি একটি দরজা থাকতো এবং তার পাশে একটা সিঁড়ি থাকতো, তাইলে এই ভবনটা ব্যবহারের জন্য খুব সুবিধা হতো, উপযোগী হতো। তো এখন সরকার পক্ষ এবং বিরোধী দলের মধ্যে যে বিতর্ক হচ্ছে, এবং বিতর্কটা মনে হচ্ছে সংসদ থেকে রাজপথে চলে যেতে পারে। জি স্যার, আমরা পরে আসতাম, আপনি আচ্ছা, বলেন স্যার। যাই হোক, পরে আসেন। কিন্তু আমরা তো চেয়েছিলাম যে সংসদের মধ্যেই সব কিছুর সমাধান হবে। এখন বাংলাদেশের সমস্যাটা অনেকে পরিষ্কার করে বুঝতে চান না, এবং আমি জানি না যারা দেশ চালান তারাও এটাকে বুঝতে পারছেন কিনা। আমার এই প্রশ্ন করাটা হয়তো অধ্যত্ত হবে, তারপরেও আমি এই প্রশ্নটা রাখলাম। আমি বিশ্বাস করি যে দেশে এখন কথা বলার স্বাধীনতা আছে, এবং সেই স্বাধীনতা, সেই ফ্রিডম, কীরকম ফ্রিডম সেটা জন লক যেটা বলেছেন, পারফেক্ট ফ্রিডম টু অর্ডার দেয়ার অ্যাকশনস, মানে সিটিজেনদের, নাগরিকদের অ্যাকশনস, অ্যান্ড ডিসপোজ অফ দেয়ার পজেশনস অ্যান্ড পার্সনস অ্যাজ দে থিঙ্ক ফিট। আমরা যেটাকে সঠিক মনে করি, যা মনে করি সেটা সেভাবে করব, উইদাউট আস্কিং লিভ অর ডিপেন্ডিং আপন দ্য উইল অফ এনি আদার ম্যান। অন্য কেউ আমাকে সেই কাজে বাধা দেবে বা তার কাছ থেকে অনুমতি নিতে হবে, এমনটি যেন না হয়। আমরা সেই রকমই একটা ফ্রিডম, আমরা সেই রকমই একটা ডেমোক্রেসি এখন আশা করি, এবং এর সংজ্ঞা বহু আগেই নির্ধারিত হয়ে গেছে। এখন বাংলাদেশের সমস্যাটা কি? আমি এটাকে বলবো, বাংলাদেশের সমস্যাটা হলো এই মুহূর্তে যে বাংলাদেশে একটা হাইব্রিড সিচুয়েশন, সংকর জাতীয় একটা অবস্থা তৈরি হয়েছে। কেমন স্যার? হ্যাঁ, সেই সংকরায়নটা কোথায়? একটা হচ্ছে সংবিধানের মধ্যে, আরেকটা হচ্ছে সংবিধানের বাইরে, অর্থাৎ উইদিন কনস্টিটিউশন, উইদিন দি বাউন্ডস অফ দি কনস্টিটিউশন অ্যান্ড উইদাউট দি বাউন্ডস অফ দি কনস্টিটিউশন। এইখানে 24-এর অভ্যুত্থানের পরে যে সরকারটি গঠিত হয়েছিল, ইন্টারিম সরকার, সেই সরকারটা কি সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে? একদমই না। ইন্টারিম সরকার বলে কোনো কিছু তো সংবিধানে লেখা ছিল না। কিন্তু সেই সংবাদ আমি মনে করি অত্যন্ত সঠিক এবং সার্থকভাবে সেই সরকারটি গঠিত হয়েছে, কারণ ইট রিফ্লেক্টেড দি উইল অফ দি পিপল, জনগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে। জনগণ যা চেয়েছিল এবং জনগণ তা মেনে নিয়েছে, গ্রহণ করেছে, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। এবং এর পেছনে আমাদের সার্বভৌমত্বের পাহারাদার যে 3 বাহিনী, তাদের সমর্থন ছিল, এবং তাদের সমর্থনের ফলেই কিন্তু সেই অভ্যুত্থান সফল হতে পেরেছে, এবং সামরিক বাহিনীর লোকেরা কেউ ছাত্রদের উপর, জনগণের উপর গুলি চালাতে চায়নি। এরপর থেকে যত কাজ হয়েছে, সব কাজের মধ্যে আমরা দেখব
কিছুটা সাংবিধানিক, কিছুটা কিছুটা সংবিধানের বাইরে। আমি জানি না রাজনীতিবিদরা এই অবস্থাটাকে কিভাবে মূল্যায়ন করবেন। আপনি স্যার তবে যেটা বিবেচনার বিষয় সেটা হচ্ছে জনগণ মানছে কিনা, জনগণ গ্রহণ করছে কিনা, এটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। এখানে একটু কথা সাংবিধানিকতা সম্পর্কে বলতে চাই, Please, sir. বা আইনের কথা যারা বলেন বারবার তাদের সম্পর্কে বলতে চাই। এই সম্পর্কে একটা বই আছে, বইটা লিখেছিলেন জনাব কামরুদ্দিন আহমদ। তিনি একজন বিখ্যাত বুদ্ধিজীবী ছিলেন, আমাদের স্বাধীনতার পরেও তিনি ছিলেন, বেঁচে ছিলেন। স্বাধীনতার আগেও তিনি অত্যন্ত সুপরিচিত একজন বুদ্ধিজীবী। বাঙালি মধ্যবিত্তের অভ্যুত্থান এবং সোশ্যাল হিস্ট্রি অফ ইস্ট পাকিস্তান, এই ধরনের বেশ কিছু গ্রন্থের উনি রচয়িতা। তিনি বলেছিলেন যে ওই সময়, তাদের সময় রাজনীতি কারা করতেন? বেশিরভাগই ছিলেন লয়ার, আইনজীবী। ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলের বেশ কিছুটা সময় জুড়ে সাধারণত সংসদীয় আসনগুলো ওরাই প্রাধান্য ছিল। এখন আইনজীবীদের সমস্যাটা কি? আইনজীবীদের সমস্যাটা হলো, কামরুদ্দিন সাহেব তার সোশ্যাল হিস্ট্রি অফ ইস্ট পাকিস্তানে লিখছেন, দে আর অল প্রেসিডেন্ট সিকার্স। অর্থাৎ আদালতে তাদের আর্জি পেশ করতে গিয়ে তারা বলেন, মহামান্য আদালত 1873 সালে মাদ্রাজ হাইকোর্টে এমন একটি সিদ্ধান্ত হয়েছিল, অথবা 1772 সালে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। সুতরাং আমার মক্কেল সেই অনুযায়ী সেই মানে কি বলে আদালতের সেই রায় অনুযায়ী একটা সুবিধা তিনি পেতে পারেন। তো কামরুদ্দিন সাহেবের বক্তব্য হচ্ছে, এই ধরনের আইনজীবীরা তারা সবসময় পেছনের দিকে তাকায়, অতীতের দিকে তাকায়, তারা সামনের দিকে তাকাতে পারে না। তাদের মজ্জাগত অভ্যাসই হচ্ছে এটা। এবং সেইখানে উনি বলছেন, আমরা যদি এগোতে চাই, আমরা শুধু পেছনের দিকে তাকাবো না, আমাদেরকে সামনের দিকেও তাকাতে হবে। সুতরাং সংবিধান বলি, আইন বলি, যা কিছু বলি, এটা তো একটা সমাজের স্থিতাবস্থার জন্য, স্থিতিশীলতার জন্য অতি প্রয়োজনীয় একটা দলিল। কিন্তু এই দলিল কোরআন নয়, এই দলিল বেদ বাইবেল নয়। এই দলিল মানুষ যতদিন গ্রহণ করে ততদিনই এই দলিল। আবার মানুষ যদি মনে করে এই দলিলের, যেটা বলা হয় পুনর্নিখল হওয়া উচিত, বা পুনর্বার ভালো করে সংশোধন করা উচিত, কিংবা বাতিল করা উচিত, তার পরিবর্তে নতুন একটা কিছু করা উচিত, আমার মনে হয় সেটা আইনের দৃষ্টিতেও অন্যায় কিছু নয়। যদিও আমি নিজে আইনের ছাত্র নই এবং আইন সম্পর্কে কথা বলার অধ্যত্ত দেখানো আমার সঠিক হচ্ছে না, তবুও আমি যেটা বলছি, আমি কিন্তু সমাজ প্রগতিটা চাই, সমাজকে এগিয়ে নিতে চাই। এবং এগিয়ে নিতে চাই বলেই সামনের দিনগুলো আমরা কিভাবে গড়ব, এই দেশটা কিভাবে চলবে, সেই সম্পর্কেই কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমরা যেন এমন কিছু করে না বসি যাতে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হয়, আবার এমন কিছু করে না বসি যাতে আমরা আবার সেই পুরনো ফ্যাসিবাদের যুগে কিংবা তারও আগে স্বৈরাচারের যুগে আমরা ফেরত যাই। আমরা অবস্থার, পরিস্থিতির সুনির্দিষ্ট এবং সুষ্ঠু এবং একটা ধারাবাহিক পরিবর্তন চাই। এবং জনগণ যেটা চায়, এবং এই যে উইল অফ দি পিপলের কথা বললাম, জনগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষার কথা বললাম, সেই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় সেটাই করতে হবে। তো এখন রাজনীতিবিদরা যারা সংসদে আছেন কিংবা সংসদের বাইরে যারা আছেন, তারা একটা কোয়াসাই কনস্টিটিউশনাল পজিশনে রাজনীতিকে এবং বিভিন্ন সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তকে কিভাবে নিতে হবে সেই সম্পর্কে তারা চিন্তা করবেন এবং ভাববেন, এবং তারা কেউ দায়িত্বহীন কাজ করবেন না বলেই আমি বিশ্বাস করতে চাই। সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে গেছে, ঈদের আগে একটি পর্ব হয়েছে, ঈদের পরে আবার হচ্ছে, জুলাই সনদ নিয়ে বিতর্ক হচ্ছে, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি বিষয় নিয়ে বিরোধী দল কথা বলছে, ওয়াকআউট করছে। সামগ্রিকভাবে আপনার কাছে একটু জানতে চাই, সংসদের বর্তমান অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি কিভাবে দেখছি সেটার চেয়ে বড় কথা হচ্ছে জনগণ কিভাবে দেখছে। এবং জনগণ কিভাবে দেখছে সেটা তো বোঝার বড় কোনো মাপকাঠি নাই। তবে প্রিন্ট মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে, এই দুটো জায়গায় সংসদের কথাবার্তা সম্পর্কে
মানে বাদ প্রতিবাদ সম্পর্কে যেসব মন্তব্য এসছে বা পত্রিকায় শিরোনাম হিসেবে, প্রধান শিরোনাম হিসেবে এসছে, যেমন একটি পত্রিকায়, দৈনিক পত্রিকায় আজকের একটা শিরোনাম হচ্ছে বিচার বিভাগ আগের অবস্থাতে ফিরে গেল। এই যে মানে মন্তব্য বা এই যে অবস্থান, এটা তো খুব দুর্ভাগ্যজনক একটা অবস্থান। আজকে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরে যাওয়া মানে কি? মানে হচ্ছে স্বৈরাচারের আমলে, শেখ হাসিনার আমলে আপনার বিচার বিভাগের নিয়োগগুলো দেওয়া হতো একেবারে প্রধানমন্ত্রীর বা সরকারের প্রধান ব্যক্তির ইচ্ছে অনুযায়ী, এবং এদের মধ্যে অনেকে ছাত্রলীগের নেতা ছিলেন, এই অভিযোগও আছে। এবং তারা যে নিরপেক্ষভাবে বিবেকের কাছে দায় স্বীকার করে কোনো সুষ্ঠু রায় দিতে পারেন না, এটা অত্যন্ত পরিষ্কার। এবং এ কারণে তাদের অনেককে আপনার ইস্তফা দিয়ে ক্ষমা চেয়ে বিদায় নিতে হয়েছে। আজকে সংসদের এই বিতর্কের পরে যখন পত্রিকায় হেডলাইন হয় সংসদ আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে আমার মনে যেটা প্রশ্ন জাগে, যেটা হচ্ছে এই সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, 3 ভাগের 2 ভাগেরও বেশি, 217। এবং এই সংখ্যাগরিষ্ঠতা দিয়ে নতুন সংবিধান তৈরি করা যায়। এই সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পুরনো সংবিধানের আপত্তিকর, অপ্রয়োজনীয়, জনবিরোধী ধারাগুলোকে বাতিল করে তার সঙ্গে নতুন ধারা নিয়ে আসা যায়, পুনঃস্থাপন করা যায়, এই সবই করা যায়। এখন আমি তো বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফার যে কর্মসূচি রয়েছে এবং বেগম খালেদা জিয়া ভিশন 2030 বলে যে ভিশন দলের উপস্থাপন করেছেন, সেইগুলো যদি আমরা একটু অনুপঙ্খভাবে বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এই যে অধ্যাদেশগুলো যেগুলোকে অকেজো করে দেওয়া হলো, সেই অধ্যাদেশগুলোর স্পিরিটের সঙ্গে তাদের যে রাজনৈতিক ঘোষণা এবং তাদের যে জনগণের কাছে যে অঙ্গীকার, তার মধ্যে কিন্তু বড় ফারাক নাই। স্যার, এইটা নিয়ে একটু বলি। 31 দফার ভিতরে প্রথম দফাতেই বিএনপির রয়েছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। তো এখন সংবিধান সংস্কার পরিষদ যেটি বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে, এবং সেই অনুযায়ী গণভোট হয়েছে, সেখানে বিরোধী দল শপথ নিলেও বিএনপি সেটিকে অসাংবিধানিক বলছে এবং শপথ নেবেন না সেটি বলছে। আচ্ছা, যেটা বলছে সেটা তারা যুক্তি দেখাতে পারেন। জি। যে বিদ্যমান যে সংসদ মানে সংবিধান, জি, যেটা 1972 সালে গৃহীত হয় এবং তারপরে বহুবার এটা কাটাছাড়া হয়েছে, এবং এতে দিনের পর দিন অনেক গণবিরোধী ধারা পুঞ্জীভূতভাবে যোগ করা হয়েছে, এবং এটা একটা গণতান্ত্রিক সংবিধান নাই, এটা একটা গণবিরোধী সংবিধানে পরিণত হয়েছে। এখন স্বাভাবিকভাবে সংবিধান সংস্কার এই প্রশ্নটা আসে, এবং তারা যেহেতু সংবিধান সংস্কারের কথা 31 দফার প্রথম দফায় বলেছেন, সেই হেতু এটা তাদের দায়িত্বের উপরেও পড়ে। তা এখন তারা যে অবস্থানটা গ্রহণ করেছেন, তারা সংবিধানটাকে পুরোপুরি বাদ দিতে চান না, এটাই আমার কাছে প্রতীয়মান হয়েছে। এবং না বাদ দিয়ে তারা যেটা করতে চান সেটা হচ্ছে একটার পর একটা বিষয়ে সংশোধনী এনে, অ্যামেন্ডমেন্ট এনে পুরনো জায়গাটাকে তার জায়গায় স্থাপন করা, অথবা না থাকলে সেখানে যোগ করা, এই পদ্ধতিটা বোধহয় তারা করতে চাচ্ছেন। তাদের যুক্তিটা হচ্ছে যে এই কাজগুলো যতদূর সম্ভব সংবিধানের মধ্য দিয়েই করাটা ভালো। যুক্তি হিসাবে খুব খারাপ না, কিন্তু প্রশ্নটা হলো এর মাঝখানে একটা সংকট দেখা দিয়েছে। বিরোধী দলও কথা বলছে, এবং বিরোধী দল কিন্তু এই তাদের কি বলে 31 দফার যে বক্তব্য, সেটাকে দৃষ্টান্ত হিসেবে টেনে নিয়ে তাদের বক্তব্য হাজির করছে। এবং এই অবস্থায় আম জনতা, সাধারণ মানুষ, তারা মনে করতে পারে বা মনে করছে হয়তো অনেকে, যে বিএনপি বোধহয় এই সংস্কারের কাজটা, বিশেষ করে মৌলিক সংস্কার যেগুলো না হলে পারে একটা দেশের শাসকরা স্বৈরাচারী হয়ে উঠতে পারে বা একনায়কত্ববাদী হয়ে উঠতে পারে, সেগুলোতে সংশোধন বা পরিবর্তন করতে চাচ্ছে না। এবং মানুষের মধ্যে
আজ হোক কাল হোক এই ধারণা বদ্ধমূল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আমরা বাস্তব চোখে দেখতে না পাবো যে না ওই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ব্যাপারে পুরনো ব্যবস্থা নাই, সে জায়গায় নতুন ব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপন করা, সংবিধানে নিয়ে আসা হয়েছে এবং বিচার বিভাগকে সত্যিকার অর্থে শাসন বিভাগ থেকে আলাদা করা হয়েছে, যেটাও আপনার সংস্কার মানে অধ্যাদেশের মধ্যে ছিল। কিন্তু সেটা তো বাতিলের সুপারিশ শুধু এইটা না, পাবলিক সার্ভিস কমিশন সহ অনেকগুলো যে কমিশন এবং সংস্থা রয়েছে, ইনস্টিটিউশনাল বডিজ যেগুলো রয়েছে, এগুলোর কর্মকর্তা এবং প্রধান ব্যক্তির নিয়োগে যে একটা নতুন প্রস্তাব যোগ করা হয়েছে সেই অনুযায়ী সেটা নিয়োগ করা হবে, যাতে এই প্রতিষ্ঠানগুলো তাদের নিরপেক্ষ চরিত্র, নিরপেক্ষতার যে চরিত্র, সেই চরিত্রটা না হারায়। তো এখন আমার মনে হয় যে রাজনীতিটা শুধু সংবিধানের শব্দ দিয়ে এগোনো যায় না, আবার রাজনীতিটা সংবিধানকে, আমাদের দেশের এখন যে অবস্থা, এটা তো আমি বারবার বলেছি, আপনাদের এই অনুষ্ঠানে বলেছি, আমাদের এখানে বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে। বিপ্লব হলে সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার হতো। বিপ্লবী কমান্ড কাউন্সিল তৈরি হতো, পুরনো সংবিধান এক ঘোষণায় বাতিল করা হতো, তার পরিবর্তে কনস্টিটিউশন কমিটি কাউন্সিল তৈরি করা হতো এবং তারা নতুন করে দেশের অবস্থা অনুযায়ী নতুন কনস্টিটিউশন করত এবং সেই বিপ্লবী সরকার পুরাতন ধাঁচের যে রাষ্ট্র ব্যবস্থা, আমলাতন্ত্র, পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, সেগুলোতে আমূল সংস্কার এবং পরিবর্তন আনত, যেটা অনেকটা ইরান বিপ্লবের পরে হয়েছে বা অন্যান্য দেশে যেখানে বিপ্লব হয়েছে সেখানে হয়েছে। তো আমাদের দেশের অবস্থা কিন্তু ঠিক সেই অবস্থাতে ছিল না। আবার একেবারে পরিবর্তন নয়, একেবারে কোনো রকম সংস্কার করা হবে না, সেরকম অবস্থাতেও আমাদের দেশ ছিল না। তো সুতরাং এইখানে আমি মনে করি যত দ্রুত সম্ভব জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কারের ব্যাপারে, সাংবিধানিক পরিবর্তনগুলোর ব্যাপারে, সেটা যত দ্রুত করা যায় তত মঙ্গল। এবং আপনার এই সংক্রান্ত ঘোষণা বা বক্তব্য দিতে গিয়ে মানে না বোধক কথা দিয়ে বাক্য দিয়ে কথা শুরু না করে হা বোধক কথা দিয়ে বাক্য শুরু করলে জনগণ আরও একটু বেশি স্বস্তি পায় এবং সেই কথার আর্টটা তাদেরকে রপ্ত করতে হবে। অনেক সময় শুধু কথার জন্য মনে হয় যে এনারা স্বেচ্ছাচারিতায় বিশ্বাসী। আমি চাইব আজকে যারা দায়িত্বে আছেন তারা এমনভাবে কথা বলবেন যেটা জনগণের মনকে জুগিয়ে কথা বলা এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্রের যে চরিত্র অক্ষুণ্ণ রাখার জন্য, যে রাষ্ট্রীয় যে স্থিতিশীলতা রাখার জন্য যা করণীয় সেটাও ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবেন। তাহলে আমার মনে হয় যে আস্থার যে একটা সমস্যা ধীরে ধীরে তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক এবং এখনকার পরিস্থিতিতে অত্যন্ত বিপজ্জনক, এইটা যাতে না হয়। স্যার, এই প্রসঙ্গে একটু বলি, আপনি যেহেতু বলছিলেন যারা বিশেষ করে সরকারের দায়িত্বে আছে তারা তো সংসদে দাঁড়িয়ে এটিও বলছে যে জুলাই সনদ তারা দাড়ি, কমা, সেমিকোলন সহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু অধ্যাদেশের ক্ষেত্রে আবার কিছু কিছুতে দেখা যাচ্ছে যে তারা সংস্কারের কথা বলছে, যেটি আপনি স্যার বলছিলেন যে বিচার বিভাগের কথা, পাশাপাশি যদি গুম কমিশন বলি, দুর্নীতি দমন কমিশন বলি। কিন্তু স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আপনিও যেটি বললেন যে নেতিবাচক অর্থে না বলে একটু ইতিবাচকভাবে কথা বলা, তো বিএনপি বলছে যে তাকে বারবার সংস্কার বিরোধী কিংবা জুলাই সনদের বিপক্ষে দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে। না, আমাকে কে সংস্কার বিরোধী বলে দাঁড় করাতে চাচ্ছে সেটা বলার আগে আমি যেন কথাটা খুব সাবধানতার সঙ্গে বলি, যাতে আমার বক্তব্যকে অপব্যাখ্যা করার মতো সুযোগ কেউ না পায়। আমি জানি না তারা এই দিকটা ভেবে দেখেছেন কিনা। স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে, বিশেষ করে গণভোট নিয়ে, যেটি এই অধ্যাদেশটা তো বিএনপি এখন এই অধ্যাদেশটা মানে সাইনই করতে চাচ্ছে না এবং এখানে বলা হচ্ছে যেহেতু এটা এক্সিকিউট ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু আবার এ প্রশ্ন আসছে যে গণভোটে যেভাবে এই অধ্যাদেশটা জারি হয়েছে সেটি রাষ্ট্রপতি করতে পারেন কিনা, আদেশটি এবং আদেশ আইন কিনা, এবং এই প্রশ্নগুলো স্যার এখন এরকম আসবে, এটি কি আগেই স্যার আপনাদের কাছে মনে হচ্ছিল না? আগে মনে হয় নাই এবং এখন যেটা মনে হচ্ছে আমার কাছে একেবারে আইনের কচকচানি, এবং আইনের কচকচানির ফলে আমাদের মতো মানুষও একটু বিভ্রান্ত হচ্ছে।
যাদেরকে অনেকে বাইরে হয়তো মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তারা কি বলে সিম্প্যাথেটিক, তো আপনার দলের লোক না হলেও যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জাতীয়তাবাদী আদর্শ সেটার প্রতি আমরা অবশ্যই যেটাকে বলে সংবেদনশীল। কিন্তু আমরা চাইব না যে আমাদের আকাঙ্ক্ষাকে নিয়ে ভুল বোঝাবুঝির একটা অবকাশ সৃষ্টি হোক, এবং সেটা পরিহার করতে পারলেই ভালো হয়। আর আপনি যেটা বলেছেন যে বক্তব্যগুলো কিন্তু এক মুখে আসছে না, এক একজন মন্ত্রী এক একজন হুইপ এক একভাবে কথা বলছেন, এবং সংবিধান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যেখানে আইনমন্ত্রীর কথা বলা উচিত তিনি একবার বোধহয় কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ কথা বলেন নাই। এখন এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে হু ইজ দি রিয়েল স্পোক্সম্যান অফ দি গভর্নমেন্ট। তো আমি যেই কথাটা এই আলোচনার আগে বলেছিলাম যে ছোট ছোট কাজ খুবই গুরুত্বপূর্ণ। অফিসের সময় যে মতো কর্মকর্তা কর্মচারীরা আসছেন কিনা সেটা নিশ্চিত করা যেমন রাষ্ট্রের এবং সরকার প্রধানের দায়িত্ব, তার পাশাপাশি একটা বড় দায়িত্ব হচ্ছে যে রাজনৈতিক যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সেটা সম্পর্কে কোনো রং মেসেজ জনগণের কাছে যাচ্ছে কিনা সেটার সম্পর্কেও সাবধানতা অবলম্বন করা একটা বড় দায়িত্ব। এবং সেই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করা না হয়, যদিও আপনার অন্তরে খুব পরিষ্কার আছে যে না আমি সবই করব, অক্ষরে অক্ষরে করব, সবই মানলাম, তারপরেও যদি এই অক্ষরে অক্ষরে মানব কথাটার সঙ্গে কিছু কাজকর্মের ব্যত্যয় দেখিয়ে বিরোধী পক্ষ যেটাকে বলে মাঠ গরম করা সেটা করতে পারে, তো সেটা হলে দেশের জন্য সেটা খুব কল্যাণকর বা সুস্থ পরিবেশ হবে না। তো সেই জন্যই আমি মনে করি যে সব কিছুর আগে স্থায়ী দিতে হবে রাজনীতিকে। পলিটিক্স অ্যাট দি কমান্ড। আপনার রাষ্ট্র গঠনের সব কর্মকাণ্ড, আপনার কৃষক কার্ড, আপনার ফ্যামিলি কার্ড, আপনার খাল খনন, এই যা যা কিছু আছে এই সব কিছুর প্রাধান্যে থাকবে রাজনীতি, এবং রাজনীতিটা আবার নিরূপিত হবে আপনার দলীয় আদর্শ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য যে মতাদর্শ এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেইটার স্পিরিটেই কিন্তু আপনার রাজনীতিকে ডিটারমিন করতে হবে। তো রাজনীতিটা হচ্ছে বিগার ইস্যু, ম্যাক্রো ইস্যু, আর এই যে কাজগুলির কথা বললাম অফিসের সময়, ফ্যামিলি কার্ড বা এই সমস্ত আরও যেসব কর্মসূচি খুব যৌক্তিকভাবেই সরকার দায়িত্বে এসেই দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছে, সেগুলো হলো মাইক্রো ইস্যু। এই মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে যাতে কোনো রকম বিরোধ না সৃষ্টি হয় বা দৃশ্যমান কোনো বৈপরীত্য যাতে না আসে তার জন্য যত্নবান হওয়া। স্যার, আপনার কাছে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা ছোট্ট ছোট্ট দুইটা প্রশ্ন করে এই প্রসঙ্গটা শেষ করে একটু অর্থনীতির দিকেও যেতে চাই। প্রথমটা হচ্ছে যে বিএনপির ব্যাপারে আমরা একটা আলোচনা করলাম, সংসদে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করলাম, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট থেকে জন আকাঙ্ক্ষা নিয়ে আপনি কথা বললেন। স্যার, এই সব কিছুর ভিত্তিতেই একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছে। এখন ইন্টিরিয়াম গভর্নমেন্ট যদি বারবার সমালোচনার মুখে পড়ে, তার বিভিন্ন অ্যাক্টিভিটিস যদি সমালোচনার মুখে পড়ে, তাহলে সেক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করা সরকারের ক্ষেত্রেও লেজিটিমেসি ক্রাইসিস তৈরি হয় কিনা? না, এই ব্যাপারে শুনেন, অন্তর্বর্তী সরকার যখন প্রথম গঠিত হয় তার কিছুদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ নিয়ে বেশ সমালোচনা মুখর ছিল এবং প্রফেসর ইউনূসের ভূমিকা নিয়েও মুখর ছিল। এমনই একটা অবস্থায় কয়েক মাস যাওয়ার পরে তখন বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন, তার কাছে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যরা, স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করতে তার বাসভবনে যান। তিনি তখনও গৃহবন্দী নন, তখন তিনি মুক্তই। তো তিনি একটা কথা বলেছিলেন যে এই সরকারের বিরোধিতা করে আমাদের কি লাভ। তারপরে দেখা গেল যে বিরোধিতার যেসব বক্তব্য ছিল সেগুলো আর বিএনপির নেতারা দিচ্ছেন না, সেভাবে দিচ্ছেন না। দ্বিতীয় আরেকটা বড় ঘটনা ঘটল, সেটা হচ্ছে তারা যেটা করছেন দ্রুত নির্বাচন দাবি করছিলেন এবং তারা চাচ্ছিলেন যে আপনার 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন।
লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠক হলো এবং সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হলো যে ফেব্রুয়ারি মাসে 26-এর নির্বাচন হবে। মোটামুটি এই সিদ্ধান্তের পর, এই বক্তব্যের পর জনগণের মনে স্বস্তি ফিরে আসলো। জনগণ বুঝতে পারলো যে না, নির্বাচন এখানে হবে। তারপরেও কিন্তু একটা সমালোচনা ছিল যে প্রফেসর ইউনূস শুধু একটা দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়টা নির্ধারণ করলেন, বাকি আমরা যারা ছিলাম আমাদের সঙ্গে তো কথা বললেন না, তাহলে এটা কি করে গণতান্ত্রিক তারপর আবার সিদ্ধান্ত তাদের হতে সঙ্গেও কথা বললেন। আচ্ছা, এবং তাদেরকে নিয়ে আবার কথা বলেছেন। তো একটা সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, কনসিলিয়েশনের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য প্রফেসর ইউনূস কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেছেন। এবং যখনই দেশে বড় কোনো সমস্যা দেখা দিয়েছে, সেটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, তিনি কিন্তু এইসব দলগুলোকে, বিশেষ করে জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, এনসিপি, এদেরকে ডেকে নিয়ে যমুনায় কথা বলেছেন। তো সুতরাং আজকে যদি আমরা প্রফেসর ইউনূসের নিয়ত সম্পর্কে প্রশ্ন করি, তাইলে কিন্তু সেটা খুব সুখকর কোনো ব্যাপার হবে না এবং সুচিন্তিত কোনো ব্যাপারও হবে না। এবং আমরা তো, সেই সরকার চলে গেছে, যা করেছেন সেটা তো হয়ে গেছে, আমরা চাইলেও সেটাকে আবার নতুন করে আমরা লিখতে পারবো না। তো সুতরাং সেখানে পড়ে না থেকে কি করে আরও সামনের দিকে এগোনো যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করা। ওকে স্যার, আর একটা প্রশ্ন এই সংসদ বা রাজনীতি রিলেটেডই, সেটি হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে বিএনপি বা সরকারের নিয়ে কথা বললাম। সাধারণত যারা সরকারে থাকে তাদের নিয়ে কথা বেশি হয়। বিরোধী দল, বিশেষ করে জামাত, প্রথমবারের মতো মূলধারার রাজনৈতিক দল বা প্রধান দুই দলের একটি দল হিসেবে সংসদেও তারা অবস্থান নিয়েছে, ওয়াকআউট করেছে। বাইরে আগামীকালই সম্ভবত তাদের রাজপথে বিক্ষোভ মিছিল আছে। তাদের ভূমিকা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার যেটা মনে হয়েছে যে তারা যেসব বক্তব্য বলছেন, দৃশ্যত অ্যাপারেন্টলি, জি স্যার, দৃশ্যত মনে হচ্ছে যে তারা সত্যিকারভাবেই সমস্ত সংস্কারগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চাইছেন এবং এই জন্য তারা সংসদের ভিতরে চাপ অব্যাহত রেখেছেন, সংবাদ সম্মেলনের মাধ্যমেও চাপ অব্যাহত রেখেছেন, শেষ পর্যন্ত তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমেও চাপ দেওয়ার একটা পদক্ষেপ গ্রহণ করেছেন। বিরোধী দল হিসেবে এই দায়িত্ব পালন অবশ্যই এটা কেবল অন্যায় কিছু নয়, এটা বিরোধী দলের দায়িত্বের আওতার মধ্যেই পড়ে। তো এখন প্রশ্নটা হলো যে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, সেটাও কিন্তু কাম্য নয়। তো আমি যেটা আশা করব, বা জনগণের একটা বিরাট অংশ যেটা আশা করে, সেটা হচ্ছে এই দেশে মারামারি, হানাহানি, বিরোধের জন্য বিরোধ বহু হয়েছে। তো আমরা একটু স্থির হই, ক্ষণকালের জন্য তিষ্ঠ হই, যেটাকে বলে। মাইকেল মধুসূদন তার সমাধির পাশে দাঁড়িয়ে মানুষকে বলছেন যে তুমি তিষ্ঠ হও এখানে এসে। তা আমরা যেন একটু তিষ্ঠ হই, আমাদের শহীদদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা যেন একটু তিষ্ঠ হই, যে দেশটাকে আমরা কোথায় নিয়ে যাব সেইটা আমরা শুধু দল হিসেবে একা ভাবব না, সবাইকে, সব মতের লোককে নিয়ে যৌথভাবে চিন্তাভাবনা করার অবকাশ পাব। এবং এ ব্যাপারে প্রধান দায়িত্ব হচ্ছে যারা রাষ্ট্রের প্রধান ক্ষমতায় আছেন তাদের, এবং তারা সর্বতোভাবে চেষ্টা করবেন যে বিরোধী দলকে আস্থায় নিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, তাদের নিজেদের অবস্থান, নিজেদের ব্যাখ্যা অনুযায়ী বুঝিয়ে শুনিয়ে বিরোধী দলকে নিয়ে তারা কাজ করবেন। কারণ গণতন্ত্রের কথা হচ্ছে রুল অফ মেজরিটি উইথ দি কনসেন্ট অফ মাইনরিটি। এটা সংখ্যাগরিষ্ঠের শাসন নিঃসন্দেহে, এবং সংখ্যাগরিষ্ঠতাকে আবার বুলডোজারের মতো চালিয়ে দিয়ে করাটা কিন্তু গণতন্ত্র সম্মত নয়। সেইখানে আবার সংখ্যালঘিষ্ঠ যারা, সংখ্যায় যারা সংসদে কম আছে, তাদেরও একটা কনসেন্ট নিয়ে, অভিমত নিয়ে দেশ চালানো, এটা দেশের জন্য মঙ্গলজনক। এবং এটা ভালোভাবে কাজ করতে পারে যদি আমরা ভারসাম্যপূর্ণ সংসদীয় কমিটিগুলো গঠন করতে পারি, যেই সংসদীয় কমিটিগুলো সূক্ষ্মাতিসূক্ষ্ম তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, বিশ্লেষণের জন্য ব্যবহৃত হবে। সেইভাবে যেন সংসদীয় কমিটিগুলো গঠিত হয়, এটা আশা করব। স্যার, আপনি তিষ্ঠ হওয়ার একটা কথা বলছিলেন, তো তিষ্ঠ হওয়ার একটা কথা বলছিলেন বিশেষ করে বিরোধী দলের ক্ষেত্রে, যে সংসদে এখনো সময় আছে, আলোচনারও জায়গা আছে। জামাত যেমন বলা যায় একটু বয়স্ক বা একটু ম্যাচিউর দল,
আবার এনসিপি তারা তো একটু তরুণদের দল। এই মানে মিথস্ক্রিয়াটা কি ঠিকমতো হবে বলে মনে হয় স্যার? না, এখন আপনি তরুণ দল আর বয়স্কদের দল কিভাবে বিবেচনা করবেন? মানে নতুনরাই শুধু শুধু বয়স দেখে কিন্তু না। তরুণ আর কি বলে বয়স্ক বিবেচনা করা যায় না। একদম একমত স্যার। বয়স্ককে কিংবা তরুণ সেটা নির্ভর করে যার যার রাজনৈতিক অবস্থানের উপর। একটা দল বহু পুরনো হয়েও সেটা তরুণ একটা দল হতে পারে যদি তার দৃষ্টিভঙ্গি তারুণ্যপূর্ণ হয়। এবং অনেকে বলেন যে আমি বয়সে বৃদ্ধ হয়েছি কিন্তু আমার মন বৃদ্ধ হয়ে যায়নি। তো সেইখানে আপনার ওইভাবে যদি আমরা চিন্তা করি শুধু নেতাদের বয়স দেখে বা কর্মীদের বয়স দেখে, সেই বিশ্লেষণ করাটা বোধহয় সঠিক হবে না। সঠিক হবে যে তারা কি অবস্থান গ্রহণ করছেন, সেটা তারুণ্য সংশ্লিষ্ট কিনা বা সেটা বার্ধক্য সংশ্লিষ্ট কিনা সেটা দেখা। তো সেই ব্যাপারে আমার কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের সময় উপযোগী দেশোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কে তরুণ দল, কে বয়স্ক দল, কে পুরনো পোড়খাওয়া দল, এইভাবে বিশ্লেষণ করা ঠিক হবে না। স্যার এই রিলেটেড আরেকটা কথা বলে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে স্যার কি মনে হয় যে ধরেন জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার, বাস্তবায়ন আদেশ ইত্যাদি বিষয় নিয়ে যারা ঐকমত্য কমিশনে একটা সেটআপে একটা জায়গায় এসে জুলাই সনদে সই করলো, গণভোটেও সবাই হ্যার পক্ষে ক্যাম্পেইন করলো, সেখানে এখন খানিকটা বিপরীতমুখী অবস্থানে দেখা যাচ্ছে। এটি কি স্যার আরও অনেক বাড়তে পারে না? এটি একটি খুব দ্রুত সমাধানের পথ দেখেন? এই প্রশ্নের জবাব আমি জানি এরকম একটা প্রশ্ন আপনি করতে পারেন, সেই জন্য কিছুটা আমি লিখে নিয়ে আসছি। জি স্যার, প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সমস্যাটা হলো এটাকে বলে গিলগামেশ প্রবলেম। আচ্ছা, গিলগামেশ প্রবলেমটা কি? গিলগামেশ নামে 4200 বছর আগে ইরাকের উরুক শহরে, একটা প্রাচীনতম শহর, সেখানে একজন রাজা ছিলেন। তো সেই রাজা প্রচণ্ডভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন। তিনি সাধারণ মানুষকে, যেটাকে বলা হয় সাধারণ জনগণকে বুনো ষাঁড়ের মতো পায়ে, যেটাকে পিষ্ট করা, এইভাবে তিনি তার শাসন চালিয়েছেন। তিনি সদ্য বিবাহিত হতে যাচ্ছে এমন তরুণীকে তুলে নিয়ে আসছেন। এই রকম অত্যাচারী হয়ে উঠেছিলেন তিনি। অনেকটা বলা যায় আমাদের দেশে শেখ হাসিনার 15.5 বছর সময়ে যে ভয়ের রাজ্য সৃষ্টি করা হয়েছিল, সেই রকমই একটা অবস্থা। এবং এই রাজা গিলগামেশের শক্তির কোনো তুলনা হয় না। এবং গিলগামেশের সম্পর্কে কাহিনী, যেটা গিলগামেশ এপিক নামে প্রকাশিত হয়েছে, সেই পুরনো আমলের মাটির ইয়ের উপরে পুরনো অক্ষরে লেখা, যেটা পাঠোদ্ধার করতে অনেক কষ্ট হয়েছে। পাঠোদ্ধার করার পর সেটা গিলগামেশের মহাকাব্য নামে ইংরেজি ভাষায় রচিত হয়েছে, তার হয়তো অন্য ভাষায় অনুবাদ হয়েছে ইত্যাদি। তখন সেখানকার জনগণ কি করলো? জনগণ আকাশের দেবতার কাছে অভিযোগ করলো। তারা বলল যে আমরা এই দুঃশাসন থেকে মুক্তি চাই। এবং আনু ছিল আকাশের দেবতা, সে ছিল আপনার সুমেরীয় সভ্যতার কথা যেটা বলেন, তাদের প্রধান দেবতা। আনুকে যখন অভিযোগ করা হলো, আনু মনোযোগ দিয়ে জনগণের সেই অভিযোগ শুনলেন। শোনার পর তিনি সৃষ্টির মাতা আরুরুকে বললেন, একজন মেষপালক কি তার ভেড়ার দলকে মারতে পারে? যাদের জীবিকা নির্ভর করে, যে মেষপালকের জীবিকা নির্ভর করে ভেড়ার দলের উপরে, সেই ভেড়ার দলকে যদি, ভেড়াকে যদি কেউ মেরে ফেলে, তাহলে কি তার জীবন চলবে? ঠিকই কোনো রাজা তার জনগণকে সেই ভেড়ার দলের মতো যদি মেরে ফেলে, সেটা কি খুব ন্যায়সঙ্গত হবে? নিশ্চয়ই না। তো সমাধান হিসাবে আরুরু বলল যে ঠিক আছে, আরেকজন গিলগামেশ দরকার, যেটা হবে গিলগামেশের সেকেন্ড সেলফ, অর্থাৎ একই রকম তার ক্ষমতার শক্তি ইত্যাদি। এবং সে অবতীর্ণ আসলো এবং গিলগামেশের ক্ষমতাকে ব্যালেন্স করার জন্য, তার ভারসাম্য তৈরি করার জন্য সে আসলো। তো সেইখানে উরুকবাসীরা শান্তিতে বাস করবে
এবং সেটা কি সত্যিকার অর্থে শান্তিতে বাস করবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। এটাই হচ্ছে গিলগামেশ প্রবলেম। আচ্ছা, এখন দেখা গেল যাকে পাঠানো হলো তার নাম হচ্ছে ইনকুডু। আচ্ছা, এবং ইনকুডু দেখতে, শুনতে, কাজে, কর্মে, শক্তিতে, সামর্থ্যে একেবারে ইয়ের মতো, সেই গিলগামেশের মতো। এবং গিলগামেশ কিছু খারাপ কাজ করতে গেলে সে বাধা দেয় এবং সার্থকভাবে, সঠিকভাবে বাধা দেয়। যেমন গিলগামেশ যখন এক নববধূকে দখলে নিতে উদ্যত হলো, ইনকুদু প্রবলভাবে দরজা রোধ করে দাঁড়ালো। গিলগামেশ শেষাবধি জয়ী হলেও তার অপ্রতিরোধ্য ক্ষমতা রইল না। এবং এটার থেকেই আপনার যে মডার্ন কনসেপ্ট অফ ব্যালেন্স অফ পাওয়ার, চেকস অ্যান্ড ব্যালেন্স, আচ্ছা। এই কথাটা এসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ইনকুদুও অল্প সময়ের মধ্যে গিলগামেশের মতোই অত্যাচারী হয়ে উঠেছে। এবং এর থেকেই প্রশ্ন জাগে যে উপর থেকে নাজিল হওয়া কোনো জিনিস, আমি ধর্মীয় অর্থে বলছি না, মানে কোনো জিনিস আমাদের সমস্যার প্রকৃত সমাধান করতে পারে কিনা, আমাদের সমস্যার প্রকৃত সমাধান করতে পারে না। তার মানে হচ্ছে এই, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে উই নিড এ কনস্ট্যান্ট রেভলিউশন ফর ডেমোক্রেসি। অর্থাৎ আমাদেরকে গণতন্ত্র সংহত করতে হলে আমাদের জনগণকে সদা জাগ্রত থাকতে হবে। কোনো আমাদের ইচ্ছা অনিচ্ছা বলেন বা কোনো স্বার্থপরতা বলেন বা কোনো মোহগ্রস্ততা বলেন, তার দিকে না তাকিয়ে সত্যিকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে, আমাদের জনগণকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। যেভাবে ইংল্যান্ডের নারী সমাজ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের সঙ্গে সেটা তুল্য। সুতরাং এক স্বৈরাচার যাবে, অন্য স্বৈরাচার আসতে পারে, সেই সম্ভাবনা ইভেন অনেক আইন করেও হয়তো বাতিল করা যাবে না। একটা কথা আছে যে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। আপনার ফ্রিডমের যে মূল্য, যে দাম, সেটা হচ্ছে অনন্ত, যেটাকে বলা হয় ভিজিলেন্স, মানে যেটাকে বলা হয় নজরদারি, ভিজিলেন্সে রাখতে হবে। আমরা যদি সেই ভিজিলেন্সটা না রাখি তাইলে কিন্তু যে কোনো সময় আমাদের কি বলে বিচ্যুতি আসতে পারে। সেই বিচ্যুতির মধ্যে যাতে আমরা প্রবেশ না করি, সেই জন্য আমাদের সকল নাগরিকদেরকে আমাদেরকে কাজ করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের নাগরিক সমাজও হলো হাঁটু ভাঙা নাগরিক সমাজ। এইটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবং এই নাগরিক সমাজও অনেকটা, অনেক সময় দলীয়, যে তাদের মাথার মধ্যে যে দলীয় চিন্তা আছে, সেই চিন্তার বাইরে মুক্ত হয়ে যেটা সবচেয়ে দেশের জন্য ভালো, কল্যাণকর, সেই রকম চিন্তা অনেক সময় তারা করতে পারেন না। সেই রকম বক্তব্য, বিবৃতি তাদেরকে দিতে দেখা যায় না। কোনো এক শাসনের সময় তারা খুব সরব হন, আবার কোনো এক শাসনের সময় তারা নীরব হন। এইটা খুব দুঃখজনক। তো আমি আশা করব এই যে গিলগামেশের যে প্রবলেম, এই প্রবলেম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা গ্রহণ করেই আমরা কিন্তু গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারবো। ওকে স্যার, আপনার কাছে আর ছোট্ট দুইটা প্রশ্ন করে একেবারে শেষ করব। আপনি একজন অর্থনীতিতে পড়িয়েছেন দীর্ঘদিন, উন্নয়ন অধ্যয়ন পড়িয়েছেন এবং আপনি বাংলাদেশ অর্থনীতি সমিতির একজন সক্রিয় সদস্য, আহ্বায়কও ছিলেন। আপনার কাছে একটা অর্থনীতির প্রশ্ন, একটু ঠিক অর্থনীতিও না, বৈশ্বিক এই যে যুদ্ধ, বিশেষ করে ইরান যুদ্ধে আমাদের জ্বালানি সংকট আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই। এই মাস হয়তো মজুদ আছে, কিন্তু এর পরে সংকট হয়তো আরও বাড়তে পারে। এইটা কতটুকু বাড়তে পারে? সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, আমাদের কোন পথে হাঁটতে হবে? দেখুন, সরকার তো বলছে যে জ্বালানির কোনো সংকট নাই, অর্থাৎ বেশ কিছু দিনের জন্য জ্বালানির মজুদ আছে। সমস্যাটা হচ্ছে মজুদদারির জন্য, চোরা কারবারের জন্য, এবং কিছু উদ্ধারও হচ্ছে। কয়েক হাজার গ্যালন বোধহয় উদ্ধার হয়েছে। তো এটা কিন্তু ইকোনমিক্সের একটা কমন ফেনোমেনা। যখন একটা সুযোগ দেখা যায় যে আমি সামনের দিনে একটু বেশি দামে বিক্রি করতে পারবো, তখন আমি সেই জিনিসটা মজুত করার চেষ্টা করি। এবং আমাদের অর্থনীতি তো, দেশটা ছোট হতে পারে, আমাদের অর্থনীতি কিন্তু বেশ বিশাল অর্থনীতি, 18 কোটি লোকের অর্থনীতি, এবং সাইজ অফ দ্য ইকোনমি এটাও অত্যন্ত বেশ বড়। সুতরাং আমাদের সমস্যাটাও কিন্তু বড়। তো এই যে জ্বালানি, আমরা দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, জ্বালানির ব্যাপারে আমরা প্রায় 100% পরনির্ভরশীল, বৈদেশিক নির্ভরশীল।
আমাদেরকে আমদানি করা তেল, আমদানি করা গ্যাস এর উপর নির্ভর করতে হয়। এবং এটা যাতে না করতে হয় সেরকম কোনো ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি। আমি এখানে একদম বেদনা ভারাক্রান্তভাবে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রচুর কয়লা সম্পদ আছে এবং সেই কয়লা কিন্তু গুণের দিক থেকে, মানের দিক থেকে এ ক্লাস, হ্যাঁ, অ্যান্থ্রাসাইট কোল। এবং এই কয়লা সম্পদ যদি আমরা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম, কিছুটা করছি, কিন্তু বাকিটা করা যায় নাই কেন? একদল বুদ্ধিজীবী, একদল তথাকথিত অর্থনীতিবিদ, তারা বাগড়া বাঁধলেন যে পরিবেশ নষ্ট হবে। হ্যাঁ, উন্নয়নের প্রথম পর্যায়ে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, সব দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কয়লা ব্যবহার করলে আমাদের পরিবেশ আর কতটুকু ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আজকে এই যুদ্ধের সময় আমরা আমাদের জ্বালানি সংকট নিয়ে যে দুশ্চিন্তার মধ্যে পড়েছি, সেই দুশ্চিন্তা থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারতাম যদি আমরা সেই কয়লা বিদ্যুৎকে ব্যবহার করতে পারতাম এবং সরকার যদি ওদের চাপের কাছে নতি স্বীকার না করতো। এবং বিএনপি সরকারের আমলে, অতীত বিএনপি সরকারের আমলে সেই কয়লা খনি নিয়ে আন্দোলন হয়েছে, মানুষও গুলিতে কিছু নিহত হয়েছে, অবস্থাটা সেই পর্যায়ে গেছিল। তো যাই হোক, আজকে মনে হয় যে এই ব্যাপারে পুনর্বিবেচনা করার সুযোগ আছে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে তো আরও 5-7 বছর লাগবে। সেটা কি সেই সময় কি আমাদের আছে? আজকে এই জ্বালানি সংকটের জন্য আমাদের দৈনন্দিন চলাফেরা, ব্যবসা বাণিজ্য, আন্তঃজেলা পরিবহন এবং কৃষি, যেখানে সেচের জন্য জ্বালানির প্রয়োজন হয়, সেচের পাম্পগুলো চালানোর জন্য জ্বালানির প্রয়োজন হয়, সেটা বিদ্যুৎও হতে পারে, সেটা ডিজেলও হতে পারে। আবার বিদ্যুৎ যদি হয়, সেই বিদ্যুৎও আবার কিন্তু বিরাটভাবে ডিজেল বা ফার্নেস অয়েল দিয়ে উৎপাদিত হয়। সুতরাং আমরা একটা মহাসংকটের মধ্যে আছি এবং এই সংকট থেকে উতরাতে গেলে আমার মনে হয় যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয়, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, আরও প্রকট আকার ধারণ করে, একটা আগামী 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে যদি একটা সমঝোতা বা সমাধান না আসে, তাইলে কিন্তু জাতি হিসেবে আমরা মহাস্থবিরতার মধ্যে পড়ে যাব। আমাদের চলাচল, যাতায়াত ইত্যাদি খুব বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। তো এইটা হয়তো আমরা অতীতে, ভবিষ্যতে কি ঘটতে পারে সেটা সেভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারি নাই বলে আজকে এই সমস্যাটা হচ্ছে। তো আগামী দিনে আমরা যেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটাকে বলা হয়, সব কিছুকে বিবেচনায় নিয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেই সিদ্ধান্তকে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং জনগণকে সঙ্গে নিয়ে করা, সেটা হচ্ছে একটা বড় কাজ। তো আমরা অর্থনৈতিকভাবে যে সংকটের কথা বললেন, এখানে বিনিয়োগ নাই, এখানে কর্মসংস্থান নাই, এখানে আপনার সঞ্চয় সেভাবে হচ্ছে না, ব্যাংকে যেটা সমস্যা সেটা হচ্ছে ডিপোজিট গ্রোথ সেভাবে হচ্ছে না, এরকম বহুবিধ সমস্যা আছে। তারপরে আমরা কী বলে, রেমিটেন্সের জন্য মধ্যপ্রাচ্যের বাজারের উপর, শ্রমবাজারের উপর বিরাটভাবে নির্ভরশীল এবং সেখানে যুদ্ধ ছড়িয়ে পড়ার ফলে এবং বাংলাদেশি কিছু শ্রমিক কর্মচারী সেখানে মারাও গেছে যুদ্ধের ফলে। তো সেখানেও কিন্তু শ্রমবাজারটা অন্তত সাময়িকভাবে হলো বা বছরখানেকের জন্য হলো খুব একটা সংকটের মধ্যে পড়বে, অনেকেই হয়তো বাধ্য হবে দেশে ফিরে আসার জন্য। তো সুতরাং আমাদের ইকোনমি এখন যে কয়টা পিলারের উপর দাঁড়িয়ে আছে, একটা পিলার হচ্ছে আমাদের গার্মেন্টস, আরেকটা পিলার হচ্ছে আমাদের রেমিটেন্স, আরেকটা পিলার হচ্ছে কৃষি। কৃষি কীভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা বলেছি, রেমিটেন্স কীভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা বলেছি, এবং গার্মেন্টসও বেশ একটা সংকটের মধ্য দিয়ে পড়ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটাকে বলে পাল্টা শুল্ক নীতির ফলে। তো সুতরাং আমরা একটা বড় সংকটজনক অবস্থায় রয়েছি এবং এই অবস্থায় পুরো জাতিকে কৃচ্ছ সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদেরকে হয়তো স্বল্পাহার করতে হবে, আমাদেরকে হয়তো কম বিদ্যুতের মধ্যে থাকতে হবে, আমাদেরকে হয়তো যেটাকে বলা যায় এই যে এসি বা এই সমস্ত যেটাকে বিলাসবহুল যে সমস্ত, সেগুলো পরিহার করে চলতে হবে। অনেকটা আমাদের বাবা দাদারা যেভাবে জীবনযাপন করেছেন, অনেকটা সেই রকম জীবনের দিকে কিছুদিনের জন্য হলেও অভ্যস্ত হতে হবে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ স্যার, আপনাকে কষ্ট করে এতক্ষণ ধরে চ্যানেল 24 স্টুডিওতে এসে সময় দিয়ে আলোচনা প্রাণবন্ত করার জন্য, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার যেমনটি কথা বলছিলেন সেই প্রত্যাশা আমরাও করি। আমরাও মনে করি যে সংকট কেটে যাবে, আগামীর বাংলাদেশ হবে আরও বেশি সমৃদ্ধ, আরও বেশি আত্মনির্ভরশীল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।